এক আসছে অতিমারির ঢেউ। তার হাত ধরে এসেছে লকডাউন, একবার নয়, এই নিয়ে 3বার। আর চূড়ান্ত আর্থিক সংকট নেমে এসেছে খেটে খাওয়া মানুষের জীবনে। কারো জীবনে সঙ্গী হয়েছিল অনাহারও। তবে যারা রং তুলির মাধ্যমে জীবনের রূপ রস সৌন্দর্য ফুটিয়ে তোলেন, সেই চিত্রশিল্পীদের জীবনেও ছায়া ফেলেছে এই আর্থিক সংকট। বিশেষ করে যেসব চিত্রশিল্পীদের জীবিকার অনেকটাই নির্ভর করে স্কুল পড়ুয়াদের ছবি আঁকা শেখানোর ওপর। আমি যখন থেকে আছি এই চারুকলাতে তখন দেখছি যে বেশ কিছু স্পেশাল বাচ্চা এই চারুকলায় ছবি আঁকতে আসতো। আমি 2015-তে ওদেরকে নিয়ে একটা আলাদা স্কুল তৈরি করি। তার মূল বিষয় হচ্ছে এই ছবি আঁকাকেই। তারপরে সেই কাজটাই সেই স্কুলটা আমার চলছিল, বেশ ভালোই চলছিল, 20 জন স্টুডেন্ট ছিল। তারপরে আমার এই প্যান্ডামিকে প্রায় সমস্ত স্টুডেন্টই চলে যায়, 7-8 জন আছে। অনেক টিউশন অফ হয়ে গেছে বা এক্সিবিশন বন্ধ হয়ে গেছে, বুক ফেয়ার বই মেলা যেই সব করে আমরা রুজি রোজগার হয় সেগুলো টোটালি অফ হয়ে যাওয়াতে অনেক শিল্পীদেরই কষ্ট হয়েছে বা তারা এই প্রফেশন থেকে অন্য প্রফেশনে যুক্ত হতে বাধ্য হয়েছে। কোনো প্রফেশনই আমাদের কাছে ছোট নয়, তবু বাধ্য হয়ে তারা অন্য প্রফেশনে যুক্ত হয়েছে, কারণ তাদের রুজি রোজগার চালাতে হবে বলে। এই আবার 2020-তেও যেরকম লকডাউনটা শুরু হলো, তাতে কিছুই ছিল না কোনো শিল্পীদের কাছে। তারা মূলত ঘরে বসে বা কোনো তারা আদার্স কাজ করে তাদের জীবিকা চালিয়েছে। থার্ড ওয়েভ আসতে কিছু টিউশন চলে গেছে, আবার বইমেলা এগুলো হচ্ছে না। এগুলোতে আমাদের যেরকম আমাদের প্রফেশন যেহেতু এইটাই, এতে আমাদের অনেকটাই ঘাটতি দেখা দিয়েছে বা অনেক শিল্পী তাদের অসুস্থ হয়ে পড়েছে, অনেকে মারাও গেছে। প্রথম লকডাউনে আমার 50-র উপরে স্টুডেন্ট ছিল, সেইটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে 2020-তে গিয়ে একদম নীল বলতেই গেলে নেই। মানে বলতে গেলে এখন একদমই বসার যেইটুকুনি ইনকাম হয়েছে ওর উপরেই চালাতে হয়েছে। বা কিছু ইচ্ছা থাকাকালীন ছবিও আঁকতে পারছিলাম না, কারণ রঙেরও একটা খরচা থাকে, সেগুলো কেনারও ওই সময় সামর্থ্য ছিল না আমাদের কাছে। এখন যে করোনার যে টাইমটা ভীষণ বাজে অবস্থা আমাদের আর্টিস্টদের আর বন্ধুদের, সবাই মানে এর মধ্যে তো আমিও তো যুক্ত, ভীষণ খারাপ অবস্থায় যাচ্ছে। আর্টিস্টদের যদি বিক্রি না হয় ছবি, টিউশনিও বন্ধ, যারা টিউশনি করে তাদেরও বন্ধ। এর জন্যে প্রচুর প্রভাব পড়েছে। ওনাদের যখন ছবি আঁকতে পারে না, আমার ফ্রেম করা হয় না, ফ্রেম না করে এক্সিবিশন করা হচ্ছে না। এবার আমি তো এর মধ্যেই যুক্ত, এবং আর্টিস্টরা যদি ছবি না আঁকতে পারে, এক্সিবিশন না করতে পারে, তাহলে তো আমাদের তো কোনো কাজ নেই। আর এই জীবিকা দেখুন আমার এই করেই চলে, ফ্রেম করে এক্সিবিশন অ্যারেঞ্জ করে চলে। কিন্তু এর মধ্যে এই 2 বছর ধরে প্রচুর মানে কষ্ট। তার মধ্যে আমি একটা টোটো কিনেছিলাম, এখন আপাতত টোটোও চালাচ্ছি, কেননা চলতে হবে আমাদেরকে। কিন্তু যে আর্টিস্ট আমাদের যে সিনিয়র আর্টিস্ট আছে, সবাই আছে, তাদের তো কিছু মানুষের কিছু আর্টিস্টদের প্রচুর অসুবিধার মধ্যে আছে, কিন্তু বলতে পারে না ওরা। আমার এক বন্ধু, যিনি আর্টিস্ট আঁকা শেখান, আমাদের সাথে একটা প্রদর্শনীয় কথা ছিল একাডেমি অফ ফাইন আর্টসে। তিনি বলছেন যে আমার 2 বছর কোনো ছবি বিক্রি হয়নি। মানে আগে আমি ছবি প্রদর্শনী হতো প্রথমত, সেখানে বিক্রি হতো কিছু, তারপরে কিছু মানে বিক্রি করে আমি সংসার চালাতাম এই আঁকাকে শিখিয়ে। এখন ছেলেমেয়েরা একদমই আঁকা শিখতে আসছে না, বাবা মা ভয় পাচ্ছেন, সরকার থেকেও মানে আপনাকে ছেলেমেয়েদেরকে বাইরে পাঠাতে বারণ করা হচ্ছে। সব কারণে তাদের সত্যি দুরবস্থা আছে। এই চারুকলার এদেরও আমরা দেখতে পাচ্ছি যে সত্যি ছেলেমেয়ে কমে গেছে। এটা ভাবা যাচ্ছে না যে এরা কতটা দুস্থ হয়ে আছেন। প্রফেশনটাই রয়েছে ছেলেমেয়েদেরকে শেখানোর উপরে। স্কুল বন্ধ, স্কুলে পড়াশুনো নেই, ফলে স্কুলে যে সমস্ত কাজকর্ম দরকার হতো সেগুলো তারা শেষ করছে না, বাড়িতেই নিজেদের মতো করে করছে। ফলে একদম প্রথমে বাদ দেওয়া হয়েছে আর্টের টিচারদের, তারপরে অন্যান্য টিচারদের। ফলে স্কুল কলেজ না খুললে পরে ধরেন বিএডের একটা বড় একটা আঁকির একটা বাজার ছিল, বিএডের বন্ধ, ছেলেমেয়েদের কাজগুলো বন্ধ হয়ে আছে। তারা প্রফেশনালি যারা এগুলো করতেন, শেখাতেন যারা, সেগুলো হচ্ছে না। আমার যে স্কুলে আগে 50-60 জন স্টুডেন্ট আসতো, তার মধ্যে এখন এই কদিন ধরে মাত্র 7 থেকে 8 জন আসছে। তাও ভয় তাদের যে কি হবে। আর এই পার্সোনাল কিছু ক্লাস এদিক ওদিক করানো, এইভাবেই চলছে। আর ছবি বিক্রি ওসব আর কিছু গ্যালারির কাছে নিয়ে গেল, ওরা ফেরত দেয়, আর গ্যালারিই বন্ধ। আর এই বইমেলার জন্য 2টো কলেজ স্ট্রিটের কভারের কাজ পেলাম, আরও হয়তো পেতাম,
সেটা হয়তো এই বইমেলা হবে কি হবে না এইসবের জন্য আর কি। বলে আমি খুব ডিপ্রাইডই আছি। আর আমার যেটুকু টাকা পয়সা ব্যাংকের রাখা ছিল সেও তুলে ফেলতে হয়েছিল, কোনোদিন জমাতেও পারি নয় যেটুকু ছিল। এখন একটা ভয় মনের মধ্যে কাজ করে যে ধরুন আমি যে সামান্য পয়সাটুকু পাই ক্লাস করাতে যাওয়ার জন্য, সেটা যদি আজকে তারাও বললো যে না অন্যদিন হবে না সাবস্টিটিউট, আমরাও হয়তো সামনের সপ্তাহে থাকবো না, আপনি বরঞ্চ আজকে একটু করেন আর ওইটা অন্য দিন। এবার আমি যে আমার জোর খাটাবো সেটা আর খাটাতে পারছি না, কেন এখন তো আমার স্টুডেন্টের সংখ্যাই কম। ফলে যদি কেউ ছেড়ে দেয় ওই ভয়টা লাগে। আর সবাই তো আছে আমার মতোই এরকম, আরেকজন টিচারকে সে হয়তো আরও কম পয়সায় পেতে পারে। স্কুলে যাওয়ার টেন্ডেন্সিটাই তো কমে গেছে ছেলে মেয়েদের মধ্যে, বিশেষ করে ধরুন তারপরে তো সে ড্রয়িং বা পেন্টিং বা মিউজিক এগুলো তো করবে, আগে তো বেসিক জায়গাটার দরকার প্রাইমারি পড়াটা। এবার সেইটা যখন বন্ধ তখন ফলে এইগুলো সেকেন্ডারি স্টেজ, মানে ধরুন আমাদের সাবজেক্ট হচ্ছে সেই বিরিয়ানি খাওয়ার মতো, আগে তো লোককে ডাল ভাত খেতেই হবে। ওই ক্লাস 8 অবধি হয়তো বড় জোর কি মাধ্যমিক অবধি পড়ে, তারপরে হায়ার এডুকেশন নেওয়ার সময় যেমন অনেক ছেলে মেয়েই পারে না, ওটা অনেক সেই রিচ ব্যাপার হয়ে যায়। ঠিক সেই জিনিসটা আমাদের আর্টিস্টদের ক্ষেত্রেও হচ্ছে। কিন্তু শিল্পীদের অবস্থা সত্যিই খুব খারাপ, বিশেষ করে যারা টিউশন নির্ভর। যেসব শিল্পীরা ছেলে মেয়েদের ছবি আঁকিয়ে তাদের থেকে মানে যে রোজগারটা হয় সেটা দিয়ে করেন, তারা ভীষণভাবেই অ্যাফেক্টেড। সেই প্যান্ডামিকের সময় সমস্ত স্কুলই বন্ধ যেরকম ছিল, আমাদের আঁকার ক্লাসও সেরকম বন্ধ ছিল। শুরুতেই যেটা বন্ধ করেছে গার্জিয়ানরা সেটা হলো ছবি আঁকা, গান, নাচ, এই ধরনের যে বিষয়গুলো সেইগুলোকে বন্ধ করে দিয়েছে। প্রাইভেট টিউশনটা হয়তো রেখেছে, সেটা অনলাইনে হোক যেভাবে হোক। হঠাৎ করে কর্মহীন হয়ে পড়ার ফলে যেমন সঞ্চয়হীন নিম্ন মধ্যবিত্তদের আর্থিক সংকট প্রবলভাবে দেখা দিয়েছিল, তেমনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তাদের দিকে। সেই সব সাহায্য তাদের হাত পেতে নেওয়া ছাড়া উপায় ছিল না। কিন্তু মধ্যবিত্ত চিত্রশিল্পীদের বুক ফেটেছে কিন্তু মুখ ফোটেনি, যার ফলে নেমে এসেছে এক অব্যক্ত মানসিক যন্ত্রণা। প্রথম প্যান্ডেমিকে আমাদের যখন সমস্ত স্কুল বন্ধ হয়ে গেল তখন আমরা মোটামুটি প্রায় একবেলাই খেয়ে থেকেছি। জমানো খুব বেশি ছিল তেমনটা নয়, যেটা জমানো ছিল সেটা দিয়ে বেশি দিন চলার মতো ছিল না। সেই প্রথম প্যান্ডেমিকে আমরা খুব খুব কষ্ট করে কাটিয়েছি, মানে এটা আমার ভাবনার বাইরে। মানে বাবা মার কাছে অনেক দুর্ভিক্ষের গল্প শুনেছি, হাহাকারের গল্প শুনেছি, কিন্তু আমার জীবনে যে এইরকমভাবে আসবে বুঝতে পারিনি। তো আমরা সকালটা কিছুই খেতাম না, দুপুরে ভাত খেতাম, রাতের বেলার দিকে কোনো রকমে খেয়ে নিতাম। আমফানে আমার ভাইয়ের একটি চালের দোকান ছিল, সেই চালের দোকানটা অনেক চাল নষ্ট হয়ে যায়, তখন ভাই কিছু চাল আমাকে পাঠিয়েছিল, ওই জলে ভেজা চাল। সেই দিন থেকে আমরা পেট ভরে ভাত খেতে শুরু করলাম। প্রথম প্যান্ডেমিক আমাদের, কারণ আমরা কারোর কাছে চাইতে পারিনি, এমনকি আমার আপনজনের কাছেও চাইতে পারিনি যে আমাদের কিছু হেল্প করা হোক। আমি যখন কোনো রেল লাইনে পারে ধরুন কোনো অবস্থাপন্ন গরিব ছেলে একটা ডিম সেদ্ধ দিচ্ছে, ধরুন আমাদের মতো ভদ্রঘরে যারা শিক্ষিত তাদের কিন্তু লোভ হচ্ছে, তারা কিন্তু নিতে পারছে না, তখন তাদের খুব কষ্ট, তাদের আরও বেশি কষ্ট। আমার খুব লজ্জা করে লোকের কাছে 5 টাকা নিতে, কিন্তু সেটাও আমার সহ্য করতে হয়েছে, নিতে হয়েছে তাদের কাছ থেকে। কোভিড অতিমারি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল পুঁজিবাদী সমাজে খেটে খাওয়া মানুষেরা কতখানি নিরাপত্তাহীন। তার পাশাপাশি আমাদের সমাজের চিত্রশিল্পীদের জীবনেও নেই কোনো আর্থিক নিশ্চয়তা। আর আমার বন্ধুরা আছে যারা এই প্রফেশনেই মানে যুক্ত আছেন, যাদের রুজি রোজগারের ব্যাপার, তাদের জন্য খুবই ডিপ্রেশনের সময় এটা একটা, মানে তারা অনেক বন্ধুদের দেখা হয় যে আমার একটা আলাদা আয়ের উৎস আছে বলে আমার সেটা প্রভাব পড়েনি সেই অর্থে, কিন্তু এই সমস্ত বন্ধুদের অর্থনৈতিক অবস্থা সত্যি ভেঙে পড়েছে, মানে দুস্থ থেকে দুস্থতর হয়ে উঠেছে। আমি এক্সিবিশন করি, তাতে কিছু ছবি সেল হয়, এইভাবেই চালাই। গ্যালারিগুলো বন্ধ, আর আমার হাজবেন্ড যে অফিসে কাজ করতেন ওনার করোনা হওয়ার পরে অফিস থেকে ওনাকে ছাড়িয়ে দিয়েছিলেন, তখন আমাদের চালানোর অবস্থা খুবই খারাপ। 2.5 বছর ধরে আমার একটা ছবি বিক্রি নেই, আমার মাথা খারাপ, কেউ আমার সাথে কথা বলতে পারছে না, আমি সাইকো পেশেন্ট হয়ে যাচ্ছি। আমি তো সব বাড়ি বাড়ি গিয়ে ধরুন কোনো নাম করা লোকের বাড়ি ছবি নিয়ে গিয়ে দেখালাম যে এই ছবিটা কিনবেন, যা দেন, সেটা তো করতে পারছি না করোনার ভয়ে।
তার জন্য আমার অবস্থা খুব খারাপ। একথা বলাই বাহুল্য যে শিশু পাঠ্যে চিত্রশিল্পীদের আঁকা রং বেরঙের ছবি শৈশবে আমাদের কল্পনা শক্তিকে ডানা মেলে উঠতে শেখায়, অথচ এই পেশার সামাজিক সম্মান ও আর্থিক নিশ্চয়তা নিয়ে আক্ষেপের কথা শোনা যায় অনেক চিত্রশিল্পীর মুখেই। ছোটোবেলায় যে আমরা অজগর আসছে তেরে, এই অজগরটা বাবা মা সকালবেলায় সবাইকে নিয়ে গিয়ে চিড়িয়াখানায় দেখায় না, আমরা অজগরটা এঁকে দিই, তবে তার বাচ্চাটা শিখতে পারে। শিল্পী না থাকলে শিক্ষাও হবে না দেশে, কিন্তু সেইটা দেশ মানে না। হ্যাঁ, তারা ভাবে যে ওই তো ছবি আঁকে ব্যাস। একটা ছবি আঁকা শিখতে গেলে বা আর্ট কলেজে ভর্তি হতে গেলেই যে একজন আর্টিস্টের কতটা স্ট্রাগল করতে হয়, হ্যাঁ, সেইটা সাধারণ মানুষ জানে না। একজন ডাক্তারি পরীক্ষা দিতে যত না স্ট্রাগল করতে হয় তার থেকে বেশি স্ট্রাগল করতে হয় এই আর্টিস্ট হতে গেলে। হ্যাঁ, কঠিন কাজ। কিন্তু মানুষ ভাবে ওই তো আর্ট কলেজে পড়ে ওই ছবি আঁকে, ওটা কোনো ব্যাপার না, মানে এটা কোনো শিক্ষার মূল্য নেই। এবং একজন গানের শিল্পী গান করতে গেলে হারমোনিয়াম নিয়ে গেলে তাকে একটা কোনো জায়গায় পয়সা দেওয়া হয়, তাকে একটা পেমেন্ট করা হয়। কিন্তু একজন আর্টিস্ট যখন ছবি আঁকা কম্পিটিশনে জাজমেন্ট করতে যায়, তাকে এক প্যাকেট মিষ্টি আর একটা উত্তরীয় দিয়ে শেষ, বা একটা গোলাপ ফুল দিয়ে শেষ। কেন? এই আর্ট যে সাবজেক্টটা, এটাকে সরকারি বলুন বা মানুষজন বলুন, প্রশাসন বলুন, কেউই খুব একটা ওপর দিকে রাখে না। যদিও কারণ সবাই আমরা চাই যে কোথায় নম্বর পাওয়া যাবে, কোনটা করলে রোজগার বেশি হবে, সেই দিকেই আমরা যাই। তা এক্ষেত্রে আর্টটা অনেক পরের দিকে। আমাদের দেশের শিল্পটা তো এখনও মানে অনিবার্য বিষয় হয়ে ওঠেনি। শিল্পটা হয়ে উঠেছে মূলত স্কুল কলেজের ওই ড্রয়িংয়ের জন্য শেখায় সে মায়েরা, মা বাবারা, আর হচ্ছে যে খুব অল্প কয়েকজন শেখার জন্য শেখে। ফলে যাকে বলে আর্টের বাজার, আমাদের এই দিদির সঙ্গে আলোচনা করছিলাম এতক্ষণ ধরে, আর্টের বাজারটাই তৈরি হয়নি। তবে ইতিহাস সাক্ষী আছে, শিল্পীর তুলি কলমই পাল্টে দিতে পারে সামাজিক মনন। সেই পথ ধরেই আসতে পারে সমাজ বিপ্লব, গড়ে উঠতে পারে উন্নততর সমাজ ব্যবস্থা। এটাই টানেল শেষের আলোকবিন্দু।